আসসালামু আলাইকুম। আজ আমরা মূলত প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ে মূলত আমরা বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ ও ভাগ এবং বহুপদী রাশির উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। সেই সাথে আমরা উৎপাদক উপপাদ্য সম্পর্কে আলোচনা করব এবং সবশেষে আমরা দেখব আংশিক ভগ্নাংশে প্রকাশের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে। এই অধ্যায়ে আলোচনার পূর্বে আমরা কিছু প্রাথমিক আলোচনা করব। শুরুতে আমরা আলোচনা করব চলক সম্পর্কে। চলক বলতে আসলে বোঝায় যে যা চলতে পারে তাই চলক, কিন্তু গণিতের ভাষায় বিষয়টি একটু অন্যরকম। গণিতে বলা হয় চলক হলো এক ধরনের অক্ষর বা প্রতীক যা বিভিন্ন মান গ্রহণ করতে পারে, অর্থাৎ চলকের মানটা নির্দিষ্ট না। আমরা যেমন বললাম যে যা চলতে পারে, গণিতের বেলায় আমরা এটাকে এই চলতে পারে এটি না বলে আমরা বলবো যা বিভিন্ন মান গ্রহণ করতে পারে, অর্থাৎ চলক বিভিন্ন মান নিতে পারে। যেমন আমি যদি বলি এ একটা চলক, সেক্ষেত্রে এর মান আমি চাইলে বলতে পারি 2, কেউ যদি বলে এর মান 3, কেউ যদি বলে এর মান 3000, অর্থাৎ আমরা এর মান যে কোনোটাই বলতে পারি। সেক্ষেত্রে আমরা একে বলবো চলক। সচরাচর ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা চলককে প্রকাশ করা হয়, তবে আমরা বড় হাতের অক্ষর দ্বারাও চলককে প্রকাশ করতে পারি। আবার শেষের দিকের যে অক্ষরগুলো আছে, অর্থাৎ এক্স, ওয়াই, জেড, সচরাচর এগুলোই চলক হিসেবে বেশি ব্যবহৃত হয়। তার অর্থ এই না যে আমরা এ কে চলক হিসেবে ব্যবহার করতে পারি না, বি কে চলক হিসেবে ব্যবহার করতে পারি না, এমন না কথাটা। আমরা এ, বি, আবার বড় হাতের এ, বড় হাতের বি এগুলোকেও চলক হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষরগুলো এবং শেষের দিকে যে অক্ষরগুলো থাকে এগুলোই চলক হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয়। নির্ভরশীলতার উপর ভিত্তি করে চলককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিছু চলক হচ্ছে নির্ভরশীল চলক বা অধীন চলক, এবং কিছু চলককে আমরা বলবো অনির্ভরশীল চলক বা স্বাধীন চলক। অর্থাৎ দুইটা চলকের মধ্যে যদি কোনো চলক যদি কারো উপর নির্ভরশীল না হয়, সেক্ষেত্রে তাকে আমরা বলবো অনির্ভরশীল চলক বা স্বাধীন চলক, এবং কোনো একটা চলক যদি স্বাধীন চলকের উপর নির্ভরশীল হয় তাকে আমরা বলবো অধীন চলক বা নির্ভরশীল চলক। উদাহরণ হিসেবে আমি বলতে পারি স্বাধীন চলকের একটা উদাহরণ হলো সময়। যেমন আমি যদি আপনাকে বলি যে ধরেন সময় আর অবস্থান, এই দুটো নিয়ে আমরা কথা বলতেছি, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে অবস্থান। আমি এখানে লিখলাম সময় এবং অবস্থান। ধরুন যে আজের কথা আমরা বলি, যেমন আজ সকাল 10টার সময় আমি বললাম যে আমি ছিলাম রুয়েটে। আবার বললাম আজ সকাল 10টার সময় আমি ছিলাম বাসায়। তো আপনি আমার এই কথাটাকে সত্য হিসেবে মানবেন নাকি মিথ্যা হিসেবে মানবেন? আপনি বলছেন যে 10টার সময় আমার অবস্থান একবার ছিল রুয়েটে, একবার ছিল বাসায়। তো একই সময় আমি কিভাবে দুই জায়গায় থাকতে পারি? অর্থাৎ আমাদের এই কথাটা হচ্ছে মিথ্যে, এই কথাটা সত্য হতে পারে না। অর্থাৎ সময়ের মানটা আমরা পরিবর্তন করিনি, কিন্তু আমরা অবস্থানটা পরিবর্তন করছি, সেক্ষেত্রে এই ঘটনা সত্য হতে পারে না। কিন্তু এটি যদি দেখতে এমন হতো যে সময়, অবস্থান, আমি বললাম যে 10টার সময় আমি রুয়েটে ছিলাম, আবার 12টার সময়ও আমি রুয়েটে ছিলাম। এবার আমাকে বলুন তো এটি সত্য হতে পারে কি না? তো আপনি বলবেন যে হ্যাঁ, 10টার সময় যদি আমি রুয়েটে থাকি, আমি 12টার সময়ও রুয়েটে থাকতেই পারি, এমনটা হতেই পারে। এক্ষেত্রে দেখুন আমরা কিন্তু অবস্থানটা পরিবর্তন করিনি, আমরা পরিবর্তন করছি সময়। অর্থাৎ আমরা বলতেই পারি যে আপনার যদি অবস্থান পরিবর্তন হতে হয়, সেক্ষেত্রে সময়ের পরিবর্তন হতেই হবে। অর্থাৎ সময়ের পরিবর্তন না হলে অবস্থানে পরিবর্তন হবে না। তাহলে আমরা বলতে পারি অবস্থানটা সময়ের ওপর নির্ভর করতেছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখুন যে আমরা সময়কে পরিবর্তন করছি কিন্তু অবস্থানকে পরিবর্তন করিনি, সেক্ষেত্রে কিন্তু ঘটনা ঘটতে পারে। অর্থাৎ আপনি অবস্থানে পরিবর্তন করেন আর নাই করেন, আপনার সময় পরিবর্তন হবেই। তো আমরা দেখছি সময়টা অবস্থানের উপর নির্ভর করছে না, এই কারণে আমরা সময়কে বলবো স্বাধীন চলক এবং অবস্থানকে আমরা বলবো অধীন চলক। অর্থাৎ দুইটা চলকের মধ্যে, এই সময় আর অবস্থানের মধ্যে আমাদের অবস্থান সময়ের উপর নির্ভর করে। আপনি এখন কোথায় থাকবেন
এটি সময় যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে এটি সম্ভব। যেমন আপনি বলছেন এখন যদি 10টা বাজে, তো 10টার সময় আপনি বলছেন যে আপনি আছেন আপনার বাসায়, আবার বলছেন যে না আমি আছি আমার স্কুলে, সেক্ষেত্রে দেখেন আপনি কিন্তু সময়কে পরিবর্তন করেননি, কিন্তু আপনার অবস্থানটা পরিবর্তন করছেন। এই ঘটনা ঘটতে পারে না। কিন্তু আপনি যদি এমন বলতেন যে আমি 10টার সময় বাসায় ছিলাম, 11টার সময় আমি বাসাতেই ছিলাম, এক্ষেত্রে দেখুন আপনি অবস্থানটা পরিবর্তন করেননি, কিন্তু আপনার সময়টা আপনি পরিবর্তন করছেন, যা বাস্তবে সম্ভব। অর্থাৎ সময় আমাদের অবস্থানের ওপর নির্ভর করে না। এই কারণে আমরা সময়কে বলবো স্বাধীন চলক এবং অবস্থানকে আমরা বলবো অধীন চলক। অধীন চলকের আরও উদাহরণ হতে পারে বেগ, হতে পারে ত্বরণ, এসব কিছু আমাদের অধীন চলকের উদাহরণ হতে পারে। গণিতে সচরাচর স্বাধীন চলক বলতে আমরা এক্সকে বুঝি এবং অধীন চলক বলতে আমরা ওয়াইকে বুঝি। অর্থাৎ গণিতে যদি আপনি কোথাও এক্স আর ওয়াই দেখেন, সচরাচর আমরা স্বাধীন চলককে এক্স দ্বারা প্রকাশ করি এবং অধীন চলককে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। এ পর্যায়ে আমরা আলোচনা করব সহগ সম্পর্কে। চলকের সাথে যে সাংখ্যিক মান বা সংখ্যাযুক্ত মান গুণ আকারে থাকে তাকে সহগ বলে। যেমন আমি লিখলাম 2x, এক্ষেত্রে x হচ্ছে আমাদের চলক, তো চলকের সাথে 2 সংখ্যাটি গুণ আকারে রয়েছে, এই কারণে আমরা 2কে বলবো সহগ। আবার আমি যদি লিখি 1/2 তার সাথে x, এক্ষেত্রে খেয়াল করে দেখুন যে x হচ্ছে আমাদের চলক, এই এক্সের সাথে 1/2 অর্থাৎ হাফ সংখ্যাটি গুণ আকারে রয়েছে, এই কারণে আমরা হাফকে বলবো সহগ। আবার আমি যদি লিখি এরকম -3/5 তার সাথে এক্স, এক্ষেত্রেও খেয়াল করে দেখুন এক্স হচ্ছে চলক এবং চলকের সাথে -3/5 এই পুরো সংখ্যাটি গুণ আকারে রয়েছে, এই কারণে আমরা পুরো সংখ্যাটিকে আমরা বলবো সহগ। তো আমরা খেয়াল রাখবো আমরা যখন কোনো কিছুকে সহগ বলবো সেক্ষেত্রে তার চিহ্ন সহ আমরা উল্লেখ করব। যেমন প্রথম ক্ষেত্রে সহগ হচ্ছে আমাদের 2, দ্বিতীয় ক্ষেত্রে সহগ হচ্ছে আমাদের হাফ, তৃতীয় ক্ষেত্রে আমাদের সহগ হচ্ছে -3/5। অর্থাৎ সহগ হতে হলে তার চিহ্ন আমরা সহ বলবো। যদি আমি বলি 3/5 সেক্ষেত্রে হবে না, তার চিহ্ন সহ আমাকে বলতে হবে। তো এটি হচ্ছে আমাদের সহগ। এবার আমরা দেখি ধ্রুবক বলতে আসলে আমরা কি বুঝি। যে অক্ষর বা প্রতীকের মান সময়ের সাথে পরিবর্তিত হয় না তাকে আমরা ধ্রুবক বলি। যেমন আমি যদি এখানে লিখি 5, তো এটিকে আমরা বলছি 5, আপনি কি এটিকে 6 বলতে পারেন? আবার অন্য কাউকে যদি জিজ্ঞেস করি যে এটি কি 6 হবে কি না, যদি সে বলে যে হ্যাঁ এটি 6, তাহলে সে ভুল বলেছে, কিন্তু এটি কিন্তু সবসময় 5ই। আপনি যদি একজন ইংরেজকেও জিজ্ঞেস করেন যে এটি কি, সে বলবে 5। একজন কানাডিয়ানকেও যদি জিজ্ঞেস করেন এটি কি, সে বলবে এটি 5। অর্থাৎ এই সংখ্যাটি যে 5 এটি কখনো পরিবর্তন হবে না, এই কারণে আমরা একে বলবো ধ্রুবক। অর্থাৎ যেসব অক্ষর বা প্রতীকের মান পরিবর্তন হয় না তাদেরকে আমরা বলি ধ্রুবক। এবার আমরা আলোচনা করব অপারেটর সম্পর্কে। অপারেটর হলো এক ধরনের গাণিতিক প্রতীক যা কোনো নির্দিষ্ট গাণিতিক কাজ সম্পন্ন করতে ব্যবহৃত হয়। যেমন 2+3, এক্ষেত্রে মাঝখানে যে আমি প্লাস চিহ্নটি লিখলাম, এই প্লাস চিহ্ন দ্বারা মূলত আমরা 2 আর 3 এই দুটো সংখ্যা যোগ করতেছি। এক্ষেত্রে এই প্লাস চিহ্নটি হচ্ছে একটা গাণিতিক প্রতীক। এর কাজ কি? এর কাজ হচ্ছে 2 আর 3 এই দুটো সংখ্যাকে যোগ করা। এক্ষেত্রে আমরা এই প্লাস চিহ্নকে বলবো একটা অপারেটর। অনুরূপভাবে আমি যদি লিখি 2 - 3, এক্ষেত্রে মাইনাস চিহ্নকেও আমরা বলবো একটা অপারেটর। গুণ, ভাগ, এরকম যত চিহ্ন আছে এগুলোকে আমরা বলবো অপারেটর। অর্থাৎ অপারেটর হচ্ছে এক ধরনের গাণিতিক প্রতীক যা কোনো নির্দিষ্ট গাণিতিক কাজ সম্পন্ন করতে ব্যবহৃত হয়। এক্ষেত্রে অপারেটর যাদের ওপর কাজ করে তাদেরকে বলা হয় অপারেন্ড। যেমন 2 আর 3 এই দুটো সংখ্যার মধ্যে আমাদের যোগ চিহ্ন যখন আমরা দিলাম তখন যোগ চিহ্ন দ্বারা 2 আর 3 এই দুটো সংখ্যাকে আমরা যোগ করতেছি। এক্ষেত্রে 2 আর 3 এর ওপর এই অপারেটরটা কাজ করতেছে, এক্ষেত্রে আমরা 2 আর 3কে বলবো অপারেন্ড। যেমন আমি যদি লিখি x + y, এক্ষেত্রে এই প্লাস চিহ্নটা x এবং y এর ওপর কাজ করতেছে, এই কারণে আমরা xকে বলবো অপারেন্ড, yকেও আমরা বলবো অপারেন্ড। অর্থাৎ অপারেটর যার ওপর কাজ করে তাদেরকে আমরা বলবো অপারেন্ড। এ পর্যায়ে আমরা আলোচনা করব ঘাত বা মাত্রা সম্পর্কে। কোনো চলকের ওপর যে সাংখ্যিক মানটি সূচক আকারে থাকে তাকে ওই চলকের ঘাত বা মাত্রা বলে। যেমন আমি যদি লিখি x, তার ওপর পাওয়ার দিলাম 5, এক্ষেত্রে একটু খেয়াল করে দেখি x হচ্ছে আমাদের চলক, চলকের ওপর 5 সংখ্যাটি সূচক আকারে রয়েছে, এক্ষেত্রে এই 5কে আমরা বলবো এই চলকের ঘাত বা মাত্রা। অর্থাৎ চলকের ওপর কোনো সংখ্যা যদি পাওয়ার হিসেবে থাকে তাকে আমরা বলবো ঘাত বা মাত্রা। সচরাচর যদি 2 থাকে তাকে আমরা বলবো স্কয়ার, অর্থাৎ এটিকে আমরা পড়ব x²। যদি 3 থাকে
তাকে আমরা বলবো কিউব, অর্থাৎ এটিকে আমরা পড়বো এক্স কিউব। যদি 4 বা তার বড় কোনো সংখ্যা থাকে তাকে আমরা বলবো টু দি পাওয়ার, অর্থাৎ আমরা এটিকে পড়বো এক্স টু দি পাওয়ার 4। অর্থাৎ চলকের উপর যে সংখ্যা থাকবে তাকে আমরা বলবো ঘাত বা মাত্রা। এই পর্যায়ে আমরা আলোচনা করব রাশি সম্পর্কে। চলক, সহগ, ধ্রুবক এবং অপারেটরের অর্থবহ উপস্থাপনকে আমরা রাশি বলবো। শুরুতে আমরা চলক, সহগ, ধ্রুবক এবং অপারেটর সম্পর্কে আলোচনা করছি। আর এগুলোকে যদি আমরা অর্থবহভাবে উপস্থাপন করি তখন তাকে আমরা রাশি বলবো। যেমন আমি যদি লিখি 3x প্লাস 5, এক্ষেত্রে 3 হচ্ছে আমাদের সহগ, x হচ্ছে আমাদের চলক, প্লাস হচ্ছে আমাদের অপারেটর এবং 5 হচ্ছে আমাদের ধ্রুবক। এক্ষেত্রে পুরো অংশটিকে আমরা বলবো একটা রাশি। আবার px প্লাস কিউ, এটিকেও আমরা একটা রাশি বলতে পারি। এক্ষেত্রে পিকে আমরা বলবো সহগ, এক্সকে বলবো চলক, কিউ হচ্ছে আমাদের ধ্রুবক, আর প্লাস চিহ্নটা হচ্ছে আমাদের অপারেটর। অর্থাৎ মূল কথা হচ্ছে এই যে চলক, সহগ, ধ্রুবক, অপারেটর এগুলোকে যদি আমরা অর্থবহভাবে উপস্থাপন করি তখন তাকে আমরা রাশি বলবো। তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে অর্থবহ উপস্থাপন অর্থ কী? যেমন বিষয়টা এইরকম, আমি যদি এইরকম লিখি 5 এইরকম যদি লিখি তাহলে এটিকে একটা রাশি হবে? এটি একটি রাশি হবে না। কেন হবে না? কারণ প্লাস চিহ্ন তো উপরে হতে পারে না, হয় প্লাস চিহ্ন আগে হবে অথবা প্লাস চিহ্ন পরে হবে। তো প্লাস চিহ্ন যেহেতু আমরা উপরে দিছি সেক্ষেত্রে উপস্থাপনটা অর্থবহ হলো না, এই কারণে আমরা এটিকে রাশি বলতে পারি না। অর্থাৎ রাশি হতে হলে এই যে চলক, সহগ, ধ্রুবক, অপারেটর এদের উপস্থাপনটা অর্থবহ হতে হবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখবো কোনো একটা রাশিতে চলক, সহগ, ধ্রুবক এবং অপারেটর এদের সবগুলোই যে থাকতে হবে এমন কোনো কথা নেই। যেমন আমি যদি লিখি 5x, এটিও একটা রাশি। এক্ষেত্রে শুধু আমাদের চলক আছে আর আমাদের সহগ আছে, এক্ষেত্রে দেখুন ধ্রুবক নাই, অপারেটর নাই। আবার আমি যদি এমন লিখি যে x প্লাস ওয়াই, এক্ষেত্রে খেয়াল করে দেখুন x হচ্ছে আমাদের চলক, ওয়াই হচ্ছে আমাদের চলক। তো এক্সের সাথে গুণ আকারে 1 রয়েছে, ওয়ের সাথেও গুণ আকারে 1 রয়েছে। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে চলক রয়েছে, সহগ রয়েছে, অপারেটর রয়েছে, কিন্তু আমাদের কোনো ধ্রুবক নেই। তো সেক্ষেত্রে এটিও একটা রাশি। অর্থাৎ রাশি হতে হলে চলক, সহগ, ধ্রুবক এবং অপারেটর এদের সবগুলোই যে থাকতে হবে এমন কোনো কথা নেই, তবে আমাদের উপস্থাপনটা অর্থপূর্ণ হতে হবে। এই পর্যায়ে আমরা আলোচনা করব পদ সম্পর্কে। কোনো রাশিতে চলকের ঘাত যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তখন সেই রাশিকে আমরা একটা পদ বলতে পারি। আমরা একটা টার্মটা খেয়াল রাখবো, অঋণাত্মক হতে হবে এবং পূর্ণ সংখ্যা হতে হবে। একটু খেয়াল করুন, অঋণাত্মক কথাটার অর্থ শূন্যের থেকে বড় যে সংখ্যাগুলো তাদেরকে আমরা বলি ধনাত্মক সংখ্যা, আবার শূন্যের থেকে ছোট যে সংখ্যাগুলো তাদেরকে আমরা বলি ঋণাত্মক সংখ্যা। তো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে শূন্য কোন সংখ্যা হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, সেক্ষেত্রে আমরা শূন্যকে ধনাত্মকও বলতে পারি না, ঋণাত্মকও বলতে পারি না। এক্ষেত্রে এ অঋণাত্মক দ্বারা মূলত বোঝায় ঋণাত্মক নয় এমন সকল সংখ্যা। তো ঋণাত্মক নয় কথাটার অর্থ কী? ঋণাত্মক নয় কথাটার অর্থ তার মধ্যে শূন্যও থাকবে, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা বলি অঋণাত্মক সংখ্যা। মূলত শূন্যকে ইনক্লুড করার জন্য আমাদের এখানে অঋণাত্মক কথাটি ব্যবহৃত হচ্ছে। আমরা কিন্তু চাইলে এখানে ধনাত্মক বলতে পারতাম। তো যদি আমি এখানে ধনাত্মক বলতাম সেক্ষেত্রে শূন্য আর ব্যবহৃত হতো না। তো শূন্যকে আনার জন্য আমরা এখানে মূলত অঋণাত্মক কথাটি ব্যবহার করছি। এরপর কথাটি লেখা আছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ অঋণাত্মক হলেই হবে না, সেটি পূর্ণ সংখ্যাও হতে হবে। যেমন একটু খেয়াল করে দেখুন, এক্সের ওপর ঘাত হিসেবে যদি আমি 2 দিই, এক্ষেত্রে যে ঘাত আছে এই 2 হচ্ছে অঋণাত্মক সংখ্যা এবং এটি একটি পূর্ণ সংখ্যা, তখন এই পুরো রাশিটাকে আমরা একটা পদ বলতে পারি। কিন্তু আমি যদি এমন লিখি এক্সের ওপর যদি আমি -2 দিই, সেক্ষেত্রে খেয়াল করে দেখুন আমাদের এই ক্ষেত্রে পাওয়ার হচ্ছে -2, এই -2 একটা ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ এটি অঋণাত্মক নয়, এই কারণে আমরা এটিকে পদ বলতে পারি না। আবার আমি যদি এমন লিখি এক্সের ওপর যদি 1/2 দেই, এক্ষেত্রে খেয়াল করে দেখুন এই 1/2 এটি একটি অঋণাত্মক সংখ্যা, কিন্তু এটি পূর্ণ সংখ্যা নয়, এই কারণে আমরা এটিকে পদ বলতে পারি না। অর্থাৎ কোনো একটা রাশিকে আমরা পদ তখনই বলবো যদি সেই রাশিতে চলকের ঘাত যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ ঋণাত্মক হওয়া যাবে না এবং ভগ্নাংশ হওয়া যাবে না। আপনি শুধু এই কথাটি খেয়াল রাখবেন, অর্থাৎ পাওয়ারটা ভগ্নাংশ হতে পারবে না, পাওয়ার ভগ্নাংশ হতে পারবে না, ভগ্নাংশ নয়, এবং ঋণাত্মক নয়, ঋণাত্মক নয়।
আমরা আরেকটা উদাহরণ দেখি। এক্সের ওপর আমি পাওয়ার দিলাম 1/2। এক্ষেত্রে আমি যদি জিজ্ঞেস করি এই রাশিটি পদ হবে কি না, আপনার উত্তর হবে না, কারণ এটি পদ হতে পারে না। কেন? কারণ এক্ষেত্রে যে ঘাত রয়েছে, ঘাত হচ্ছে একটা ভগ্নাংশ, এই কারণে এটি পদ নয়। যদি আমি এমন লিখি এক্সের ওপর আর একটা হাফ দিলাম, তো আমি যদি এবার জিজ্ঞেস করি এটি কি একটি পদ হবে, তো এক্ষেত্রে আপনার উত্তর হওয়া উচিত যে হ্যাঁ, এটি একটি পদ হবে। এটি একটি পদ হবে। কেন? কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে ভিত্তি একই হলে পাওয়ারগুলো যোগ হয়। সেক্ষেত্রে আমরা এটি থেকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ যোগ হাফ, অর্থাৎ আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার 1। এক্ষেত্রে 1 হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা এবং 1 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, এই কারণে আমরা এটিকে একটি পদ বলতে পারি। অর্থাৎ পদ হতে হলে আমরা দেখব যে গুণ ভাগ কোনো কিছু করা যাচ্ছে কি না। এসব কিছু করার পর আমরা লাস্টে যা যদি দেখি যে ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়েছে, সেক্ষেত্রে আমরা এটিকে পদ বলতে পারি। পদসমূহ যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা পৃথক থাকে। যেমন আমি যদি এরকম লিখি এক্স প্লাস ওয়াই, এক্ষেত্রে আমাদের এক্স হচ্ছে একটা পদ, ওয়াই হচ্ছে আমাদের আর একটা পদ। এক্ষেত্রে এক্সের উপর পাওয়ার রয়েছে 1, ওয়াইয়ের উপর পাওয়ার রয়েছে 1। আবার আমি যদি লিখি 2x³ মাইনাস 3y প্লাস 5, এক্ষেত্রে খেয়াল করে দেখুন এটি একটি পদ, কারণ এর পাওয়ার রয়েছে 3। এটি একটি পদ, এর পাওয়ার রয়েছে 1। আবার এটিও কিন্তু একটি পদ। কেন? কারণ আমি 5কে লিখতে পারি 5x টু দি পাওয়ার 0, আর এক্সের ওপর পাওয়ার যদি 0 দেই তার মান হয় 1, অর্থাৎ 5-এর সাথে যদি আমরা 1 গুণ করি তার মান তো 5ই হবে। এক্ষেত্রে খেয়াল করে দেখুন এক্ষেত্রে আমাদের চলক রয়েছে, সেই চলকের ওপর যে ঘাত সেটি রয়েছে 0। তো 0 তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই কারণে আমরা এটিকেও পদ বলতে পারি। অর্থাৎ সকল ধ্রুব সংখ্যাই হচ্ছে এক একটা পদ। তো এক্ষেত্রে আমাদের পদ রয়েছে কয়টি? এক্ষেত্রে আমাদের পদ রয়েছে 3টি। এই যে যোগ চিহ্ন আর বিয়োগ চিহ্ন, এগুলো দ্বারা আমরা পদগুলোকে পৃথক করি। তারপর আমাদের বলা হচ্ছে তবে একাধিক রাশি গুণ বা ভাগ আকারে থাকলে তা একটা পদকে নির্দেশ করে। যেমন 3x³ গুণন 3y গুণন 5, এই পুরোটুকু মিলে আমাদের পদ হবে একটা। কিন্তু এদের মাঝে যদি আমরা যোগ বিয়োগ চিহ্ন দিতাম সেক্ষেত্রে পদ হয়ে যেত 2টা বা 3টা। যেমন আমি যদি এখানে যোগ চিহ্ন আর এখানে যোগ চিহ্ন দিই সেক্ষেত্রে আমাদের পদ হবে 3টা। আবার আমি যদি শুধু একটা যোগ চিহ্ন দিই সেক্ষেত্রে আমাদের পদ হবে 2টা। আশা করছি পদ নিয়ে কোনো সমস্যা নেই। তো আমি যদি জিজ্ঞেস করি বহুপদী বলতে আমরা কি বুঝি, সেক্ষেত্রে আমরা বলবো কোনো রাশিতে যদি একাধিক পদ থাকে তাকে আমরা বলবো বহুপদী। যেমন এক্স প্লাস ওয়াই, এক্ষেত্রে পদ রয়েছে আমাদের 2টি, তো এটিও একটি বহুপদী। আমি যদি লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্ষেত্রে পদ রয়েছে 3টি, তো এটিও একটি বহুপদী। অর্থাৎ একাধিক যদি পদ থাকে তাকে আমরা বহুপদী বলবো, আর যদি একটা পদ থাকে তাকে আমরা বলবো একপদী। এটিকে বহুপদী বলতে পারি না, এক্ষেত্রে এটিকে আমরা বলবো একপদী। তবে এক্ষেত্রে খেয়াল রাখবো সবগুলোকেই পদ হতে হবে। যেমন আমি যদি একটা লিখি এক্স প্লাস 1/x, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এটি কি বহুপদী হবে কি না, তো আপনি খেয়াল করে দেখুন এই এক্স এটি একটি পদ, কারণ এর ওপর পাওয়ার রয়েছে 1। আর দ্বিতীয় যেটি রয়েছে এটি পদ নয়। কেন? কারণ এটিকে আমরা ভাঙে লিখতে পারি এক্স টু দি পাওয়ার -1। এই নিচে এক্সের ওপর পাওয়ার রয়েছে 1, তো এই পাওয়ার 1 যদি উপরে যায় সেক্ষেত্রে পাওয়ার হবে -1। তো আমরা একটু খেয়াল করে দেখি চলকের ওপর যে ঘাত রয়েছে, ঘাত হচ্ছে ঋণাত্মক সংখ্যা, তো আমরা এটিকে পদ বলতে পারি না। এই কারণে এই পুরোটুকুকে আমরা বহুপদী বলতে পারবো না। অর্থাৎ চলক যদি আমাদের নিচে থাকে, যেমন যদি এরকম থাকে 1/x 1/x², এগুলোকে আমরা পদ বলতে পারি না। কিন্তু যদি এরকম থাকে 1/x টু দি পাওয়ার -3, এটিকে আমরা পদ বলতে পারবো কি না। আমরা একটু খেয়াল করে দেখি এই চলকের ওপর পাওয়ার রয়েছে ঋণাত্মক, তো এটি যদি উপরে যায় সেক্ষেত্রে পাওয়ার হয়ে যাবে পজিটিভ, অর্থাৎ x³। তো এক্ষেত্রে দেখি এই পাওয়ার যেটি রয়েছে এটি হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তো সেক্ষেত্রে আমরা এটিকে একটা পদ বলতে পারি। মূলত কথা হচ্ছে আপনার চলককে আপনারা উপরে নিয়ে যাবেন এবং তারপর যে চলকের যে ঘাত রয়েছে ঘাতকে দেখবেন অঋণাত্মক পূর্ণ সংখ্যা কিনা। যদি চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে তাকে আমরা একটা পদ বলবো। এ পর্যায়ে আমরা বহুপদী রাশির ঘাত বা মাত্রা নির্ণয় সম্পর্কে আলোচনা করব। তো কোনো বহুপদী রাশির ঘাত বা মাত্রা নির্ণয় করতে হলে প্রথমে আমরা প্রত্যেকটা পদের ঘাত নির্ণয় করব। আর পদের ঘাত নির্ণয়ের ক্ষেত্রে ওই পদে যে চলকগুলো থাকবে তাদের ঘাত আমরা যোগ করব। এরপর যে যোগফল সবচেয়ে বড় হবে সেই মানটি হবে ওই বহুপদীর ঘাত বা মাত্রা। যেমন আমি যদি লিখি 3x² y z² প্লাস 5xy
জেড স্কোয়ার প্লাস 4xyz মাইনাস 3x⁴ y। তো আমরা একটু দেখি, এক্ষেত্রে আমাদের পদ রয়েছে 4টি। এটি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো আমরা প্রত্যেকটা পদের ঘাত নির্ণয় করি। তো প্রথম পদের ক্ষেত্রে দেখি চলক হচ্ছে আমাদের xyz। তো x এর ওপর ঘাত রয়েছে 2, y এর ওপর ঘাত রয়েছে 1, z এর ওপর ঘাত রয়েছে 2। তো এই ক্ষেত্রে আমাদের এই পদের ঘাত নির্ণয় করতে হলে এই চলকগুলোর ঘাত যোগ করতে হবে, অর্থাৎ 2 যোগ 1 যোগ 2। প্রত্যেকটা চলকের ঘাত আমরা যোগ করলাম। তো যোগফল আমরা কত পাচ্ছি? যোগফল পাচ্ছি 5, অর্থাৎ প্রথম পদের ঘাত হচ্ছে আমাদের 5। তো আমরা দ্বিতীয় পদের ঘাত নির্ণয় করি। x এর ঘাত রয়েছে 1, y এর ঘাত রয়েছে 1, z এর ঘাত রয়েছে 2। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 যোগ 1 যোগ 2, অর্থাৎ যোগফল আমরা পাচ্ছি 4। তৃতীয় পদের ঘাত আমরা নির্ণয় করি 1 যোগ 1 যোগ 1, অর্থাৎ যোগফল আমরা পাচ্ছি 3। চতুর্থ পদের ঘাত আমরা যোগ করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 4 যোগ 1, অর্থাৎ আমরা পাচ্ছি 4 যোগ 1। এক্ষেত্রে আমরা পাচ্ছি 5। তো সবচেয়ে বড় সংখ্যা কত? সবচেয়ে বড় সংখ্যা 5। তো এক্ষেত্রে এই বহুপদীর ঘাত হবে আমাদের 5। এ পর্যায়ে আমরা বহুপদী রাশির আদর্শ রূপ সম্পর্কে আলোচনা করব। তো কোনো বহুপদী রাশিকে আদর্শ রূপে সাজাতে হলে ওই বহুপদী রাশিতে যতগুলো পদ থাকবে সবগুলো পদকে আমাদের ঘাতের অধক্রম অনুসারে সাজাতে হবে। অর্থাৎ যেই পদের ঘাত সবচেয়ে বেশি তাকে আমরা লিখব শুরুতে, তারপর যার ঘাত কম তাকে লিখব তারপর, এভাবে ক্রমান্বয়ে আমরা সাজাতে থাকব। যেমন আমি চাইলে লিখতে পারি x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x প্লাস 2। এক্ষেত্রে খেয়াল করে দেখুন আমাদের যে পদগুলো লিখছি, প্রথম পদের ঘাত হচ্ছে আমাদের 4, দ্বিতীয় পদের ঘাত হচ্ছে 3, তৃতীয় পদের ঘাত হচ্ছে 2, চতুর্থ পদের ঘাত হচ্ছে 1, আর লাস্টের যে পদ 2, সেক্ষেত্রে 2কে আমরা লিখতে পারি 2 × x⁴। এক্ষেত্রে চলকের ওপর আমাদের পাওয়ার রয়েছে 0, অর্থাৎ এর ঘাত হচ্ছে 0। তো আমরা একটু খেয়াল করে দেখি এই ঘাতগুলোকে আমরা মানের অধক্রম অনুসারে সাজাইছি, অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে। এইরকম আকারে যদি কোনো বহুপদীকে আমরা সাজাই তখন তাকে আমরা ওই বহুপদীর আদর্শ রূপ বলবো। অর্থাৎ বহুপদীর আদর্শ রূপ হতে হলে যে পদগুলো থাকবে পদগুলোকে আমরা ঘাতের অধক্রম অনুসারে সাজাবো। এক্ষেত্রে শুরুতে যে পদটা থাকবে তাকে আমরা বলবো মুখ্য পদ, অর্থাৎ এক্ষেত্রে আমাদের x⁴ হবে মুখ্য পদ, অর্থাৎ মুখ্য পদকে আমরা লিখবো শুরুতে। এবং শেষে যে পদটি থাকবে তাকে আমরা বলবো ধ্রুবপদ, অর্থাৎ ধ্রুবপদকে আমরা লিখবো সবার শেষে। মুখ্যপদ লিখব সবার শুরুতে এবং ধ্রুবপদ আমরা লিখব সবার শেষে। এক্ষেত্রে মুখ্যপদের সাথে যে সহগ থাকে তাকে আমরা বলবো মুখ্য সহগ। যেমন এক্ষেত্রে আমাদের রয়েছে 1, তো 1কে আমরা বলবো মুখ্য সহগ। x চলকের n ঘাতের যদি কোনো একটা বহুপদী থাকে তো সেটিকে আমরা সাজিয়ে লিখব। প্রথম পদে লিখব x⁴n, পরের পদে আমরা x এর উপর পাওয়ার 1 কমিয়ে দেব, অর্থাৎ x⁴n−1, তার পরের পদে পাওয়ার আরও 1 কমিয়ে দেব। এভাবে x এর উপর পাওয়ারটা ক্রমান্বয়ে কমতে থাকবে। এভাবে কমতে কমতে লাস্টে যে আমরা লিখব ধ্রুবপদ। এক্ষেত্রে a0, a1, a2, a3, a4 এগুলো হচ্ছে আমাদের সহগ, এবং লাস্টে যে an আমরা লিখছি এটি হচ্ছে আমাদের ধ্রুবপদ। তো এটি দ্বারা সচরাচর আদর্শ রূপকে লেখা হয়। আর বর্ণনার সুবিধার্থে এই পুরোটুকুকে আমরা চাইলে p of x, আমরা চাইলে q of x, আমরা চাইলে r of x ধরতে পারি। যেহেতু আমরা বলছি x চলক, তো সেক্ষেত্রে শুধু x লিখছি। আমি যদি x আর y দুটাই যদি বলি সেক্ষেত্রে আমি চাইলে লিখতে পারি এরকম xy সমান, চাইলে লিখলাম যে x² y² প্লাস xy প্লাস x প্লাস y। তো এক্ষেত্রে আমাদের এটি হচ্ছে x আর y চলকের একটা আদর্শ রূপ, যেক্ষেত্রে প্রথম পদের মাত্রা হচ্ছে 4, পরের পদের মাত্রা হচ্ছে 2, তারপরের পদের মাত্রা 1, তারপরের পদের মাত্রাও 1। এক্ষেত্রে আমরা দেখি মাত্রাটা আমরা মানের অধক্রম অনুসারে সাজাইছি। এটি হচ্ছে আমাদের মূল কথা।